नमस्कार बंधुरा। उम्र मैं ये गलती करता रहा। चेहरे पे दाग था, मैं शीशा साफ करता रहा। आज আমি একটা উর্দু কবিতার লাইন দিয়ে আমার বক্তব্য শুরু করলাম। বন্ধুরা, মনে হয় আপনারা প্রায় সবাই এর অর্থ বুঝেছেন, আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের সুবিধার্থে বলছি। সারা জীবন আমি এই ভুল করে আসছি। আমি আয়নাটা পরিষ্কার করে যাচ্ছি, যদিও আসলে দাগ আমার চেহারায়। বুঝেছেন? আমি আয়নাটা পরিষ্কার করছি, ভাবছি যে আয়নার মধ্যে ধুলো জমে আছে, দাগ আছে, সেই জন্য আয়না পরিষ্কার করছি, যদিও আসলে দাগ আমার চেহারায়। উপরিউক্ত লাইনটা সম্ভবত ভারতের প্রায় শতকরা 60% মানুষের জন্য প্রযোজ্য। ভারতের লোকসভার নির্বাচন দীর্ঘদিন ধরে চলতে চলতে প্রায় শেষের দিকে পৌঁছচ্ছে। প্রত্যেক নির্বাচনের মতো এই নির্বাচনের যে বিষয়গুলি সবচেয়ে বেশি নির্বাচনের বিষয় হিসেবে উঠে আসে তা হলো জিনিসপত্রের দাম এবং মানুষের কর্মসংস্থান। ঘটনাচক্রে এক ইউটিউবার এর দ্বারা প্রচারিত একদিনের ঘটনা সামনে এলো। ঘটনাটা এবারের লোকসভার নির্বাচনের প্রথম দিনের। স্থান বিহারের গয়ার এক বিশেষ মহল্লার। প্রচারিকার নাম অর্চনা তেওয়ারি, আর হেডিং রাজ ধর্ম। অর্চনা প্রথমেই বলে দিলেন যে মহল্লায় দাঁড়িয়ে মানুষের লোকসভার ভোট নিয়ে মতামত নিচ্ছেন সেটা শান্তিপ্রিয়দের। পুরুষ এবং মহিলারা তাদের নির্দিষ্ট পোশাকে ওই চেহারায় উপস্থিত, ভোট দিয়ে ফিরছেন। অর্চনা আর প্রশ্ন, আপনারা সকলে সরকার থেকে কি আশা করেন? উত্তর, কর্মসংস্থান এবং জিনিসপত্রের দাম যেন কম থাকে। তারপরে প্রশ্ন, আপনাদের সন্তান কটি? কেউ বলে 10টি, কেউ বলে 7টি, কেউ 6। এরপরে অর্চনার প্রশ্ন, আপনাদের আর্থিক স্থিতি খারাপ হওয়ার জন্য কে বা কারা দায়ী? ওই মহল্লার ভোট দিয়ে ফেরা সবার এক কথা, এসবের জন্য দায়ী, অর্থাৎ আর্থিক স্থিতি খারাপ হওয়ার জন্য দায়ী মোদিজি। বাহ, বলুন তো, আমাদের দেশে কাদের পালা হচ্ছে? গত 1000 খানেক বছর ধরে স্বামী বিবেকানন্দ বলতেন, আমাদের দেশে মহিলাদের বাচ্চা তৈরি করার মেশিন বানিয়ে রাখা হয়েছে। স্বামীজি গত হয়েছেন 122 বছর হয়ে গিয়েছে, কিন্তু লোকের মাথায় ঢুকেছে, এক শ্রেণীর মাথায়, তাদের মগজের উপর কিছু মানুষের মাথায় তো এই কথাটা ঢুকেছে, আর এক শ্রেণীর তাদের মাথার মগজের মধ্যে হেলমেট পরে আছে। কোনো ধর্মের কথা তারা শুনবে না। চোরা না শোনে ধর্মের কাহিনী। এরা তো দেশের একটা অংশকেই ডাকাতি করে নিয়েছে। আবার কোন ফোন দিয়ে আসছে? বাংলার ওই প্রবাদটা একটু সংশোধন করে বলতে হয়, ডাকাত না শোনে ধর্মের কাহিনী। এই লোকসভা নির্বাচনের অল্প কিছু সময় আগে ভারতের জাতীয় জীবনে, আধ্যাত্মিক জীবনে ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে ধার্মিক জীবনে এক বিরাট ঘটনা ঘটেছে। তা হলো অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা, বা বলা ভালো পুনঃ প্রতিষ্ঠা। এর আগে বিক্রমাদিত্য যা নির্মাণ করেছিলেন তা 500 বছর আগে বিদেশি ডাকাতেরা এসেছে, মন্দির ধ্বংস করে লুটপাট করেছে, রাজত্বের নামে সামাজিক, আর্থিক, ধার্মিক শোষণ করেছে। সেই ঐতিহাসিক অন্যায়টাকে সংশোধন করা হলো গত 22শে জানুয়ারি। যারা বলেছিলেন মন্দির হি বানায়েঙ্গে, ঠিক সেখানেই মন্দির বানানো হয়েছে এবং রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। যেই বাংলার তথাকথিত বিশাল বিশাল বিদ্বান পণ্ডিত, পৃথিবীর তথাকথিত শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের বিরাট বিরাট বড় ডিগ্রি হাসিল করা
আর মাঝে মাঝে দেশে এসে প্রবচন দিয়ে কিছু দালাল শ্রেণীর মানুষকে কৃতার্থ করেন। জানি না এখানে কোনো আর্থিক চালাচালি আছে কি না, কিন্তু একটা জিনিস দেখলাম, যেসব ব্যক্তি কখনো বিরাট স্টেজে ওঠার সুযোগ পায় না, বড় বড় সাংবাদিকরা কখনো তাদের মনোভাবনার খবর করে না, সেই রকম মানুষেরা খোল করতাল নিয়ে মাথায় তিলক কেটে মন খুলে দল বেঁধে অযোধ্যার রাস্তায় প্রভাত ফেরি করছেন। হ্যাঁ, এরকম মানুষই আমাদের এই পশ্চিমবাংলা থেকে, বাংলাভাষী মানুষই অযোধ্যায় গিয়েছেন। এক তো আধ্যাত্ম, এক রামায়ণের শিক্ষা ছত্রে ছত্রে, আর তার সঙ্গে বিরাট একটা ব্যাপার যা সরাসরি রামায়ণের সঙ্গে জড়িত নয়, কিন্তু অবশ্যই তা হলো দেশের ইতিহাস। বন্ধুরা, আমি আগেই বলেছি, কলেজে পড়াকালীন বামপন্থী বিচারধারার দ্বারা প্রভাবিত হয়েছিলাম। সেই সময় খুব বড় বামপন্থী নেতা ভূমি সংস্কারের জনক হরেকৃষ্ণ কোয়ারেরকে শুনতাম বিভিন্ন বক্তৃতায়। ওনার একটা কথা 1960-এর দশকের শেষের দিকে, সেটা ভুলিনি এখনও, সেটা হলো প্রয়োজন 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 ইতিহাসকে মনে রাখা। বেশ ভাবাবেগে বসে তিনি একথা বলেছিলেন। এই বাক্যটা আমি প্রবাদ বাক্য হিসেবে নিচ্ছি, তারপর কোন ইতিহাসটা মনে রাখব। এখানে অবশ্যই আমি মনে রাখব বাবরের রামের মন্দির বা রাম জন্মস্থানের মন্দির ধ্বংস করা, বাইরে থেকে, দেশের বাইরে থেকে এসে আমাদের ধনসম্পদ, নারী, ধর্ম, সংস্কৃতিকে ধ্বংস করে নিজেদের ক্ষমতাকে জাহির করা। এবং এখনও দেশের তথাকথিত বুদ্ধিজীবী কিছু লোকের কোনো চেতনা নেই, তারা এসব বুঝতে চায় না। ভারতের এবং অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে অন্যতম শ্রীরামকৃষ্ণ, তিনি বলতেন, তোদের চৈতন্য হোক। আর কবিগুরুর একটা অতি প্রচলিত গানের এক লাইন, আরও আরও বেদনা প্রভু দাও মোড়ে আরও চেতনা। এই ধরনের বিশাল ব্যক্তিত্বের মনে এই কথা এসেই থাকে। যারা দেশ দুনিয়ার কথা ভাবেন তাদের চেতনা সবসময় জাগ্রত থাকে, এবং তারা যখন দেখেন বেশিরভাগ জনতা, আপামর জনতার চেতনা ঘুমিয়ে আছে, এবং তারা জানেন যে কোনো দেশের চেহারা পাল্টাতে পারে না যদি না দেশের সাধারণ মানুষের চেতনা আসে, তাই তারা আমাদের এইরকম নির্দেশ দেন। যদিও কবিগুরুর ওই কবিতা, খুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন, কবিগুরু চলে গিয়েছেন আজ 83 বছর। কবিগুরু, আমি বলছি, এক দেহে লীন হয়নি। রামের জন্মস্থানের বিক্রমাদিত্যের তৈরি মন্দির ধ্বংস করা প্রমাণ করে কবিগুরু। পৃথিবীর বহু মানুষ তাদের ধর্ম, তাদের দর্শন, তাদের মানসিক বিচার উনি বোঝেননি বা বুঝতে চাননি। যেখানে নেতাজি তার আজাদিন ফৌজ বাহিনী নিয়ে, নেতাজির আজাদিন ফৌজ ইংরেজের বিরুদ্ধে লড়ছেন, কবিগুরু বলছেন, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। বন্ধুরা, দেখবেন পয়সা বা কোনো লোভের বিনিময়ে ইউরোপ থেকে আসা পুরোহিতরা ধর্ম পরিবর্তন করায়। এ তো চেতনার মৃত্যু। কবিগুরু কি বলবেন? কবিগুরুর গানের ওই পংক্তিটা, আরও বেদনা দাও মোড়ে আরও চেতনা। দেশভাগের পর সব ছেড়ে চলে আসা সনাতনীদের কাশ্মীরে 1989-90 পণ্ডিতদের ধন মান সম্মান বাস্তু ছেড়ে প্রাণ নিয়ে পালিয়ে আসা। কবিগুরু কি বলবেন? আরও বেদনা দরকার, তবে গিয়ে প্রভুর কাছে চেতনা চাইব। উনি বলেছেন আরও চেতনা। আমি দেখছি কোনো চেতনাই নেই, একেবারে চেতনা শূন্য। জানোয়ারদের, তাদের জীবনে একবার এরকম ঘটনা ঘটলে ওদের চেতনা আসে, আর দ্বিতীয়বার এরকম হওয়ার সুযোগ দেয় না। আমাদের ভারতের সনাতনীদের একাংশের দেখি এরপরেও চেতনা আসে না। অর্থাৎ দাগটা যে চেহারায়, আয়নায় কোনো ময়লা নেই তা বুঝি না। আমি আমাদের মতো সাধারণ জনতার কথা বলছি। আমাদের নেতা নেত্রীদের সবাই বোঝেন,
জানেন, সুযোগ মতো, প্রয়োজন মতো, সময় মতো পাল্টি খান। মার্ক্সবাদী নেতা হরেকৃষ্ণ কোয়ারের সেই প্রবাদ বাক্য, ইতিহাস ভুলে যাওয়া উচিত না। আজকের নীতিশূন্য নেতারা আগে কি বলেছে আর এখন কি বলছে তা উচিত জনতার সামনে আনা, এবং এইসব নেতা নেত্রীদের সামনে আনা, আয়নাটা মুখের সামনে আনা। একবার একটু প্রসঙ্গান্তরে আমি যাই। আমি আগে ভাবতাম বিভিন্ন রাজ্যের নির্বাচনে, মানে বিধানসভার নির্বাচনে, সময়ে সময়ে নির্দিষ্ট সময়ে নির্বাচন হয়। যারা বিরোধী পক্ষে ছিল তারা সরকার পক্ষে যায়, আর যারা সরকার পক্ষে ছিল তারা বিরোধী পক্ষে আসে। কয়েক বছর পরে পরে এটা ঘুরতে থাকে আসাম, সমুদ্র, হিমাচল। 70 বছর ধরে চক্রের মতো ঘুরে ঘুরে সরকার বা বিরোধীদের অবস্থানে যায়। ব্যতিক্রম শুধু পশ্চিম বাংলা। এখানে যে সরকার আসে সে আর সহজে যেতে চায় না। যেমন ধরুন কংগ্রেস 1947 সালের পর 77 পর্যন্ত 30 বছর ক্ষমতায় রইল। সামান্য ব্যতিক্রম 1967 এবং 69, তাও মুখ্যমন্ত্রীত্বে ছিলেন বাংলা কংগ্রেস, অর্থাৎ এও এক ধরনের খানিকটা কংগ্রেস। তারপর টানা 34 বছর সিপিআইএম নেতৃত্বাধীন সরকার। তারপর এখন যা আছে, কি নাম বলবো। এই পরিস্থিতির জন্য কারণে ধাক্কাটা খাচ্ছে জনতা। সেই আমার দেখা নেতা হরেকৃষ্ণ কুমারের কথা অনুযায়ী ইতিহাসকে ভুলে যাওয়া উচিত না। বন্ধুরা, আমাদের ইতিহাস কি? আমরা জানি শ্রীকৃষ্ণকে, তার প্রতি বিদ্বেষ পোষণ করা শিশুপাল 100 বার অপমান আঘাত সহ্য করার পর যখন শিশুপালের পাপের ঘড়া ভরে গেল ও তার অন্ত করে দিলেন শ্রীকৃষ্ণ। বাঙালি শ্রীকৃষ্ণ থেকে শিক্ষা নিয়ে দীর্ঘদিন সহ্য করতে করতে তারপরে যখন তার অন্ত করে তখন কিন্তু আর ফিরে আসে না। দেখুন 1977-এ প্রথম শিশুপাল রাজ্যের কম বেশি আছে এখনো, এখানে আর ফিরে আসেনি। তারপরে দ্বিতীয় শিশুপাল, সেও 34 বছর, তাদের দেখে দ্বিতীয় শিশুপালকে বিদায় দিয়েছে। আর এরপর বন্ধুরা আপনারা বলবেন, আপনারা শ্রীকৃষ্ণ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজমোজ্জম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি বামি যুগে যুগে। বন্ধুরা দেখছেন আমার উপরের দেওয়া উদাহরণ এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে দেখা যাচ্ছে পাপীরা যুগে যুগেই আসে। মানে উনি তো বলেছেন আমি আসব, কিন্তু তার সঙ্গে যেটা বলেননি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে পাপীরাও যুগে যুগেই আসে এবং তাদের নাশ করতে আমাকে আসতে হবে। 1977-এর পরে একবার নাশ করলেন, হয়ে গেল তার ভবিষ্যতের জন্য সব পরিষ্কার। তা হবে না, যুগে যুগে অসুর প্রবৃত্তির শিশুপালেরা আসবে, আর জনতারূপী শ্রীকৃষ্ণ তাদের প্রতি যা করণীয় তা করবে। 1977-এর পরে এলো 2011, জনতারূপী শ্রীকৃষ্ণ তার কর্তব্য করল। 77-এ যে শিশুপাল চলে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে তা ফিরে আসেনি, আরেক শিশুপাল এসেছে এবং তাকে 2011-তে পরিষ্কার করে দিয়েছে। এরপরে দেখা যাক এরপরে কি হয়। বন্ধুরা, এগুলোই বুঝবার, সব আমাদের সামনে আছে। মাঝে মাঝে মহামানবেরা আমাদের প্রাপ্ত পরম সম্পদ ভগবানের দেওয়া মস্তিষ্ককে ঘুম থেকে জাগিয়ে দেন, তাদের দিশা নির্দেশ দিয়ে দেন। কখনো আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ থেকে দিশা নির্দেশ পাই, যেমন শিশুপাল কাহিনী, আর ভগবানের দেওয়া বুদ্ধি বিবেককে যে জাগ্রত হবে তা কি করে বুঝবো, জানবো, অনুভব করব।
এখানেও কবিগুরুর সাহায্য নেব। আরও আলো, আরও আলো, এই নয়নে প্রভু ঢালো। আমাদের দিব্যদৃষ্টি বাড়াতে হবে। সর্বশক্তিমান ভগবানকে দেখতে, শুনতে, স্পর্শ করতে পারি না, কিন্তু দেবাদিদেব মহাদেবকে মানুষ রূপে জানি, জানি তার তৃতীয় দিব্য দৃষ্টি। প্রত্যেকের মধ্যে ক্ষমতা আছে দিব্য দৃষ্টির, শুধু তা খোলার অপেক্ষা। আবার আমি কবিগুরুর কথায় আসছি। আচ্ছা, আমরা ভারতবাসীরা কি সখুন্দর পাঠান মুকুলদের ঠেকা নিয়েছি? কেন কবিগুরুর মনে হয়নি এ কথা? এই সখুন্দর পাঠান মুঘলরা তাদের যে দেশ থেকে এসছে, সেখানে থেকে তলোয়ার হাতে এসে এখানে এসে তারা এক দেহে লীন হতে পারেনি, পারলেও না। এই ব্যাপারে কবিগুরু কি বলবেন? আমি বলছি, দাগটা আয়নায় না, দাগটা চেহারায়। মুশকিলটা সনাতনীদের পরিবারের কেউ কেউ বিদেশের কৃত্রিম দর্শন, বিকৃত দর্শনের প্রভাবে দিশানির্দেশ ভুল করেন। তাহলে বিদেশ থেকে আসা শান্তিপ্রিয়, যাদের বুদ্ধি চালনা করতেই শেখানো হয়নি, তাদের আর কি বলে বোঝাবো? বন্ধুরা, একদিনের কথা, মানে কয়েক মাস আগের ঘটনা বলছি। কোনো জায়গায় আমি অপেক্ষা করছি বসে, তখন এক যুবক ওখানে আসলেন এবং বসলেন। আমাদের উভয়কেই বসে থাকতে হবে। ভাবলাম আলাপ করি, প্রশ্ন করে জানলাম যুবক বিহারের, আমাদের প্রতিবেশী রাজ্যের। তারপর কথায় কথায় জানলাম সে এক শান্তিপ্রিয়র পরিবারের জন্মিয়েছে। তারপরে জিজ্ঞেস করে জানলাম যে ওই বিদ্যালয়ে পড়েছে, সেখানে ওই দুলে দুলে আগে পিছে দুলে দুলে মুখস্থ করে পড়ায়। আমি নিজে কোনোদিন ওই স্থানে না গেলেও টিভিতে দেখে কথা বলছি। আমি বললাম, আচ্ছা তুমি তাহলে ওই ছাপ? তার খুব ভালো লাগলো না, বলল আপনি আমার বাবার বয়সী। আমি বললাম ঠিক, কিন্তু সত্যি সত্যি সবার উপরে ভগবান পাশে বরাবর থাকে। সত্যি, ভগবান আর সত্যি দুটো একই। তারপর তাকে বললাম, তোমার জেলাতেই তো নালন্দা বিশ্ববিদ্যালয়, যা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, বিদ্যার পীঠস্থান, তাকে বখতিয়ার খিলজি 1000 বছর আগে বাইরে থেকে এসে জ্বালিয়ে ধ্বংস করেছে। এরকম ব্যক্তি তো ধ্বংস করতে চাইবে যে বিদ্যা বিরোধী, যে চাইবে মানুষ বিদ্যাশূন্য হয়ে পশুর মতোই থাকুক। প্রায় সেরকমই ঘটনা তো 2023-এর ডিসেম্বর বা 2024-এর জানুয়ারিতে ফ্রান্সে হয়েছে। এবং হয়েছে তাদের দ্বারা, যাদের পূর্বপুরুষেরা 1000 বছর আগে নালন্দা ধ্বংস করেছিল। এবং 8-10 বছর আগে আফগানিস্তানের বামিয়ানে প্রায় 2000 বছরের পুরনো পাহাড়ের গায়ে বুদ্ধের মূর্তিকে ভেঙে দেওয়া, বোমা দিয়ে উড়িয়ে দেওয়া। এই ছেলেটা একবার, দুবার, তিনবার একই প্রশ্ন করলো, কি নালন্দা বিশ্ববিদ্যালয় আমার সামনে জ্বালিয়েছে? আমি শুনলাম, 3বারের বারে উত্তর দিলাম, 1400 বছর আগে আরব দেশে কে জন্মিয়েছিল, কি বলেছিল, কি দেখেছে, কে দেখেছে, তোমার সামনে কি তা ঘটেছিল? না, তা ঘটেনি। তাহলে বিশ্বাস করো কি করে? কোনো উত্তর দিতে পারলো না। তারপরে আসলাম রাম জন্মভূমির প্রশ্নে। ছেলেটার প্রশ্ন, যদিও মাত্র 500 বছর আগে বাবর ওই স্থানে মন্দির ভেঙে মসজিদ করেছিল, তার কোনো প্রমাণ নেই। তখন আমি বললাম, মসজিদ ওপরে ওই অবস্থায় রেখে তলায় ইঁদুরের মতো সুড়ঙ্গ করে নিচে গিয়ে 1000 কয়েক বছর আগে মন্দির করা হয়েছে। ওর কোনো উত্তর নেই। তারপরে তাকে আরও জানালাম, একজন রিটায়ার্ড আর্কিওলজিস্ট, একজন অবসরপ্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ, শ্রী কে কে মোহাম্মদ, তিনি
তার চাকরি জীবনের প্রথম দিকে বাবরি মসজিদের ওই নিচের ওই যে কী অবস্থা আছে না আছে সেটা নিয়ে সার্ভে করতে গিয়েছিলেন, মানে দলের সঙ্গে তিনিও একজন ছিলেন। তারপরে তার রিপোর্ট তিনি দিলেন। তিনি নিচে যে হিন্দু মন্দিরের চিহ্ন পাওয়া গিয়েছে তা দিলেন। এর জন্য হিন্দু অফিসাররা তাকে সাসপেন্ড করেছিল, শাস্তি পেতে হয়েছিল তাকে, আর মুসলমানেরা তার গর্দান নিয়ে নেবে তাকে ধমকি দিয়েছিল। ইনি শ্রী কে কে মোহাম্মদ। ধন্যবাদ বন্ধুরা।